এসএসসি ২৬ ব্যাচ, ও সরি, এখন তো আর তোমাদের ২৬ বলা যাবে না, তোমরা এখন এসএসসি ২৮ ব্যাচের স্টুডেন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছ এবং আমাদের কথা শুনতে পাচ্ছ, তোমরা সবাই ক্লাস বেলের সঙ্গেই রয়েছ। আজকে হচ্ছে ১১ই অগাস্ট, ঠিক আছে? প্রায় আমি যখন ভিডিওটা তৈরি করছি এখন ১১টা বেজে গিয়েছে। আমি ওই টাইমটাকেই নিয়েছি যে ১১-১১, ঠিক আছে? তো তোমাদের কালকে রেজাল্ট হয়েছে, কেউ জিপিএ ৫ পেয়েছো, কেউ 4 পেয়েছো, কেউ কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারো নাই, কেউ করতে পারছো, ভালো কথা। যে যেখান থেকে করেছো সবার জন্য শুভকামনা। এমনিতে রেজাল্ট একটু খারাপ হয়েছে এইবার, মাত্র পাশেরা ছিল ৬২ দশমিক কত জন এবং প্রায় জিপিএ ৫ পেয়েছে ১,০০,০০০ প্লাস, যেটা গত ১৯ বছরের তুলনায় হ্যাঁ সবচেয়ে কম, মানে পাশের হার বা জিপিএ ৫ অনেক কম বিগত ১৯ বছরের তুলনায়। তো আমি আশা করতেছি যারা যারা রেজাল্ট একটু ভালো করেছো বা রেজাল্ট একটু খারাপ করেছো, খুব বেশি যে ডিফারেন্স আছে মেধার দিক থেকে, আমি সায়েন্সের স্টুডেন্টদের কথা বলতেছি, মেধার দিক থেকে বিষয়টা কিন্তু এরকম না, খুব কাছাকাছি। কেউ একটু ভালো মতো পড়াশোনা করেছিল, একটু স্মার্টভাবে পড়াশোনা করেছিল, কেউ হচ্ছে যে ওয়ান শট দেখেছিল, ঠিক আছে? ইউটিউব থেকে, ফেসবুক থেকে বিভিন্নভাবে ওয়ান শট দেখেছে। যারা ওয়ান শট দেখেছো তাদের রেজাল্ট 1 পয়েন্ট কমে গিয়েছে। তো এই যে এত এত ওয়ান শট, এত এত এই সেই, দেখো রেজাল্ট কিন্তু রেজাল্টের গতিতে চলবে। হ্যাঁ, আমি এরকমও শুনছি যে মানে পাশের হার নাকি আরও কম ছিল, যার কারণে রেজাল্ট দিতে দেরি হয়েছে। এটা শুনছি, আমি জানি না, ফেসবুকে দেখছি লেখালেখি হয়েছে, সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, কোনো নিউজে আমি দেখি নাই, ঠিক আছে? তো এই যে এই বিষয়গুলি, এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমার জন্য আমি বললাম কেন, যে তুমি ভেঙে না পড়ো। আর গার্ডিয়ান যারা আছেন, অযথা স্টুডেন্টকে বকাবকি করবেন না, ঠিক আছে? একটা সুযোগে হয়তো সে ভালো করেছে, যে খারাপ করেছে সে হয়তো আবার একটা ভালো কিছু করেও ফেলতে পারে, আবার যে ভালো করেছে সে আবার হয়তো খারাপ করেও ফেলতে পারে, স্বাভাবিক বিষয় না? তো এখন কালকে আমি একটা ভিডিও করেছিলাম, এটা ইউটিউবে দেওয়া আছে, আপনারা যদি হচ্ছে গ্রাউন্ডটা দেখেন, হ্যাঁ থাম্বনেইলটা, এটার একটা ইউটিউবে আপনি এটার পার্ট 1টা পাবেন, যেখানে আমি কেমিস্ট্রি প্রথম পত্র নিয়ে কথা বলেছিলাম, যে এই কোন কোন বিষয়গুলি তোমাকে এখন থেকে খুব ভালোভাবে করতে হবে। পাশাপাশি যে যারা এখন চিন্তা করছো যে আমি সায়েন্স রাখবো না কমার্স নিব না আর্টস নিব, এই বিষয়গুলি নিয়ে যারা চিন্তিত যে কি করা যায়, তাদের উদ্দেশ্য বলতে পারো এই ভিডিওটা আমি করছি, ভিডিওটা মেক করছি। তো তোমার কিছু কিছু মিসকনসেপশন আছে, এই জায়গাগুলিকে আমি রিডিউস করার চেষ্টা করব, ঠিক আছে? বাট তোমাকে হচ্ছে পড়তে তো হবে, তোমাকে, এটা কিন্তু সত্য কথা। আমি যাই বলি তোমাকেই পড়াশোনা করতে হবে। পড়াশোনার জন্য তুমি যদি মানে আকাশ থেকেও যদি কাউকে নিয়ে আসো, সে তোমার পড়াশোনা করে দিতে পারবে না। এখন তোমাদের রেজাল্ট কালকে হয়েছে, একটু গরম গরম, হ্যাঁ, বই কিনবা, একটা কলেজে ভর্তি হবা, ১-১.৫ মাস ধারছে, মানে বই টই ছিঁড়া ফেলবো সবাই। তারপরে আস্তে 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 তুমি সেই পরীক্ষার এসএসসি লেভেলে, যে তুমি 4 পয়েন্ট পাইছিলা, 3 পয়েন্ট পাইছিলা, ওই লেভেলে তুমি চলে যাচ্ছ। এটার কিন্তু নির্দিষ্ট লজিক আছে। যারা ওই লেভেলটাতে যেতে পারে না, মানে যারা ওই প্রথম ১ মাসের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা সে অ্যাডমিশন পর্যন্ত নিয়ে যেতে পারে, তারাই দেখবা ইন্টারেও ভালো করে, মানে একাডেমিকেও ভালো করে, তারা অ্যাডমিশনেও কোনো না কোনো জায়গায় চান্স পায়। এই বিষয়গুলি, হ্যাঁ, আমি একটু কথা বলবো যে তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্র নিয়ে কিন্তু অলরেডি আমি ইউটিউব প্লাস ফেসবুক ২ জায়গায় আমি ভিডিও দিয়ে দিয়েছি, ঠিক আছে? ইভেন টিকটকেও দেওয়া আছে। তো আজকে হচ্ছে আমি তোমাদের কেমিস্ট্রির সেকেন্ড পার্টটা নিয়ে কথা বলবো, যে সেকেন্ড পার্টের সাথে তোমার কোন কোন বিষয়গুলিকে লিঙ্ক করতে হবে এসএসসি ভালো করার জন্য, ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা শুরু করার চেষ্টা করি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, বা পারলে মোবাইলটাকে ল্যান্ডস্কেপ মুডে নিয়ে নিবা, যেন তুমি পুরাটা দীর্ঘ সময় নিয়ে দেখতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে কেমিস্ট্রির সেকেন্ড পার্ট, আগে যখন তোমরা এসএসসিতে ছিলা, ঠিক আছে, তখন তোমাদের কেমিস্ট্রি ছিল হচ্ছে ১২টা অধ্যায়, এর মধ্যে তোমাদের ছিল হচ্ছে 6টা অধ্যায়। তো এখন এইটা ইন্টারমিডিয়েটে এতটুক ইফেক্ট ফেলবে না, এত ইফেক্ট তোমার এখানে তারা ফেলবে না। কারণ হচ্ছে তুমি হয়তো একটা চ্যাপ্টার তুমি নতুন, তোমার কাছে মনে হইতে পারে,
এইটার লিঙ্কটা তোমার এসএসসিতে এই চ্যাপ্টারটা ছিল, যেটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না। ঠিক আছে, তো যাই হোক আমরা এই কথাগুলি বললাম। চলো আগে এখন শুরু করি ইন্টারমিডিয়েট মানে এইচএসসির কেমিস্ট্রি অংশটা নিয়ে। এইচএসসির যে কেমিস্ট্রি অংশ, এইখানে তোমার টোটাল অধ্যায় আছে হচ্ছে ফার্স্ট পার্টে টোটাল অধ্যায় আছে তোমার 5টা। হ্যাঁ, ঠিক একইভাবে সেকেন্ড পার্টেও কিন্তু তোমার 5টা অধ্যায় আছে। সেকেন্ড পার্টে 5টা অধ্যায়। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে তোমার জৈব যৌগ। হয়তো অনেকে ভয় পেয়ে যাচ্ছ, যারা এসএসসিতে ভালোভাবে পড়াশোনা করছো তারাও ভয় পাচ্ছ যে এখানেও এ আছে। আচ্ছা, জৈব যৌগ। তৃতীয় অধ্যায় আছে তোমার পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন, ঠিক আছে। আচ্ছা, চতুর্থ অধ্যায় আছে হচ্ছে তোমার তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন, আচ্ছা। পঞ্চম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়ন, এই হচ্ছে তোমার টোটাল 5টা অধ্যায় কেমিস্ট্রির। তোমাদের যে কেমিস্ট্রির যে সিলেবাস বা যে বই তোমরা পড়বা, এই বইটা নেওয়ার পর তোমরা দেখবে এখানে এই 5টা অধ্যায়। এই 5টা অধ্যায়ের মধ্যে সব থেকে তোমার প্রশ্ন হিসাব করা হয় হচ্ছে এই জায়গাটাকে। হ্যাঁ, এইটা না, ঠিক এইটা না, আমি এটাকে ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। এই 3টা জায়গা, এই 4টা জায়গাকে খুব ভালোভাবে কাউন্ট করা হয়। এই 4টা জায়গাকে, ঠিক আছে। এই জায়গাটা আমি মুছে দিই, ওয়েট করো। এই 4টা জায়গাকে তোমার খুব ভালোভাবে কাউন্ট করা হয়। আবার এর মধ্যে তোমাদেরকে যে জিনিসটা দিয়ে ভয় দেখানো হয় সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা, যে এই অধ্যায়টা নিয়ে তোমাদের একটু ভয় দেখানো হয় যে এটা খুব কঠিন, এটা তোমাদের হবে না, এই সেই বুজুং বাজুং বলে। বাট এই অধ্যায়টা থেকে তুমি যেখানেই পরীক্ষা দিতে যাও, যেইখানেই তুমি পরীক্ষা দাও, এই অধ্যায়টা থেকে তুমি 3 থেকে 4টা, 3টা তো মাস্ট বি থাকেই, তোমাকে সিকিউ ফেস করতে হবে। হ্যাঁ, যে তুমি অর্ধবার্ষিক দাও, তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল দাও, হ্যাঁ, যদি এই অধ্যায়টা থেকে থাকে, প্রি টেস্টে তো অবশ্যই থাকবে, তোমাকে 3 থেকে 4টা সিকিউ টোটাল ফেস করতে হবে 8টার মধ্যে এই অধ্যায়টা থেকে। ইভেন তুমি ধরো হচ্ছে 4 থেকে 5টা, ক্ষেত্র বিশেষে 6টা এমসিকিউ, এর বেশিও হইতে পারে, তোমাকে ফেস করতে হবে। আর অ্যাডমিশনে তো বুঝতেছই যে এখান থেকে কি পরিমাণ প্রশ্ন হয়। বাট এইটা তোমার এখনই ক্লিয়ার করে নিতে হবে, ভয় পাওয়ার কিছু নাই, অধ্যায়টা খুবই সহজ। এইখান থেকে পরীক্ষায় কি কি আসে জানো, আমি সব কথা বলবো, আগে একটা একটা করে শেষ করি। প্রথম আমি যেই অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার পরিবেশ রসায়ন। প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পার্ট নিয়ে আমি কথা বলতেছি, পরিবেশ রসায়ন। এই পরিবেশ রসায়নের অনেকগুলি টপিক আছে, বুঝছো। সব টপিক থেকে তো আর প্রশ্ন আসে না, তা আমি তোমাকে একটা শর্ট সামারাইজ করে দিচ্ছি। আমি বারবার বলছি যে এখন আর সাজেশন ওয়াইজ পড়াশোনা করো না। তোমরা তো এসএসসিতে করেছো, দেখেছো রেজাল্ট। তোমাকে স্মার্টভাবে একটু পড়তে হবে। তুমি টাইপ ভিত্তিকভাবে পড়তে হবে, অবশ্যই টাইপ ওয়াইজ পড়তে হবে, আগে বুঝো। টাইপ ভিত্তিকভাবে পড়তে হবে, কিন্তু এই টাইপের মধ্যেও একটু ডেরিভেটিভ আনতে হবে। সেটা হচ্ছে টাইপকে এখন আর আমরা গল্প আকারে পড়ব না, টাইপটাকে এখন আমরা কোয়েশ্চেন আকারে পড়ব। কোয়েশ্চেন, যেমন ধরো আমি যদি বলি তোমার পরিবেশ রসায়ন, যেটা তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ফার্স্ট অধ্যায়, যেটা এইটার টাইপ 1-এর আলোচনা যদি আমি তোমাকে ধরতে যাই, তাহলে তোমাকে ফার্স্ট যে কথাটা আসে সেটা হচ্ছে সূত্রসমূহ। টাইপ 1 সূত্রসমূহ। এখানে কি কি আছে, এখানে কি কি আছে? এক নাম্বার আছে হচ্ছে বয়েলের সূত্র, বয়েল ল। তারপরে আছে চার্লসের সূত্র বা ল, যাই বলো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র। তারপরে আছে অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রো।
অ্যাভোগাড্রো সূত্র। তারপরে আছে তোমার অ্যাভোগাড্রো সূত্রের পরে আছে গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। তারপরে আছে গে লুসাকের সূত্র, গে লুসাকের সূত্র। বুঝো বিষয়গুলি। তারপরে আছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। এইগুলি কিন্তু টাইপ ওয়াইজ, টাইপ 1 এর আলোচনা। এই জায়গাটা টাইপ 1 এর আলোচনা। এর মধ্যে তোমার এখানে আরেকটা আছে আদর্শ গ্যাস সূত্র, যেটা আমরা এখানে আনবো না, এটা হচ্ছে টাইপ 2 এ চলে যাবে, ঠিক আছে, না টাইপ 3 তে চলে যাবে। দেখো এই যে গ্রাহামের যে ব্যাপন সূত্রের কথাটা আমি বলতেছি না, সৃজনশীলটা হয় হচ্ছে, সৃজনশীলের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য এই জায়গাটা। আগে বুঝো, তোমাকে একটা চ্যাপ্টারের ডায়াগ্রাম, চ্যাপ্টারটা পড়ার আগে টিচারের কাজ হচ্ছে তোমাকে ডায়াগ্রামটা তৈরি করে দেওয়া, যে আমি এই টপিকটা পড়াবো, এই টপিকের এই দুইটা হচ্ছে তোমার অনলি ফর, এই দুইটা হচ্ছে অনলি ফর সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই টাইপটা এমসিকিউতে আসে, বাট সিকিউতে এই জায়গাটা বেশি দেখা যায়। আর এমসিকিউর জন্য হচ্ছে এই জায়গাগুলি ইম্পর্টেন্ট হিসেবে ধরায়, গে লুসাক থেকে এত আসে না। এর মধ্যে আবার এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুইটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। আর অ্যাডমিশনের জন্য আবার এই জায়গাটা আবার সেম ভাবে ইম্পর্টেন্ট। বিশেষ করে এই জায়গাটা থেকে অ্যাডমিশনে তুমি একটা প্রশ্ন পাবা, এই জায়গাটা থেকে। এগুলি আসলে পারবা, এখান থেকে একটু ক্রিটিক্যাল করতে পারে। এইটা হচ্ছে যে এরকম ভাবে যখন তুমি পড়বা, যে আমি যদি বলি ডাল্টনের আংশিক চাপ সূত্র, এইটা যখন এইটার আমি বিস্তারিত তোমাকে পড়াবো, এইটা থেকে বিগত বছরে কি কি সিকিউ আসছে এটা তোমাকে দেখাবো, এইটা থেকে কিভাবে এমসিকিউ আসছে এটা তোমাকে দেখাবো, এইটা থেকে অ্যাডমিশনে কিভাবে প্রশ্ন আসছে এইটা তোমাকে দেখাবো, তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবা একটা টপিক কিভাবে পড়া উচিত। প্রিয় শিক্ষার্থীরা, ধরো এইটাকে আমি টাইপ 1 ধরছি, অনেকে এটাকে টাইপ 2 ধরে, কিন্তু আমি এটাকে আগে টাইপ 1 ধরি। কেন? টাইপ 1 বলতে যা বুঝায়, আমি যদি এখন টাইপ 2টা দিই, তোমাদের এত কনফিউশনে ফেলে লাভ নেই। এই যে দেখো টাইপ 2, টাইপ 2-র আলোচনাটা কি? টাইপ 2 থেকে 4 প্রকারের প্রশ্ন আসে পরীক্ষায়। 4 প্রকারের অ্যাডমিশনে এখান থেকে মেডিকেলে পাবা, বাট ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এই জায়গা থেকে কোনো প্রকার প্রশ্ন আসে না। আসলেও যেটা আসে এটা তুমি পড়ে গেলেও পাবা, না পড়ে গেলেও পাবা, ঠিক আছে। এইখান থেকে যেই বিষয়গুলি তোমাকে স্পেশাল নজর দেওয়া উচিত সেটা হচ্ছে ঘূর্ণিঝড়, ঠিক আছে, নাম শুনে হয়তো হাসতেছো। তারপর হচ্ছে সাইক্লোন, ঘূর্ণিঝড়, সাইক্লোন, এখানে তুমি জল উচ্ছ্বাস কথা টানতে পারো আবার। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের কিছু কথা, বায়ুমণ্ডল নিয়ে আলোচনা। তারপরে হচ্ছে এই যে এই 3-4টা টপিক, এখানে আরো 1-2টা টপিক আছে, কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, কিছু বৈশিষ্ট্য আছে, আর 2টা প্রশ্ন আছে এখান থেকে, 2টা না, 1টা প্রশ্ন আছে, যে কোনটা আগে সৃষ্টি হয়, ঘূর্ণিঝড়ের কারণে জল উচ্ছ্বাস হয় না জল উচ্ছ্বাসের কারণে ঘূর্ণিঝড় হয়। এই টাইপের একটা প্রশ্ন এখান থেকে আসতে দেখা যায়, এই টাইপ 2টা থেকে, ঠিক আছে। এই জায়গাগুলি তোমাকে প্রথম থেকে এই ডায়াগ্রামটা, টিচারের কাজ হচ্ছে তোমাকে ভয় না দেখায় এই ডায়াগ্রামগুলি তৈরি করে দেওয়া, এইটা হচ্ছে টিচারের কাজ। তারপরে ধরো আমি যদি টাইপ 3-তে যাই, এইটারই যদি আমি টাইপ 3-তে যাই, ওরে একই কাজ করতেছে, এইটারই যদি আমি টাইপ 3-তে যাই, এই জায়গাটা, এই অধ্যায়ের এখানে কি আছে দেখো, আদর্শ গ্যাস, তারপরে আছে বাস্তব গ্যাস, এইটা আছে। তারপরে এই দুইটার পার্থক্য আছে, তারপরে এই দুইটার বৈশিষ্ট্য জানলেই পার্থক্য হয়ে যায়, বৈশিষ্ট্য আছে। এইখান থেকে হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটির প্রতিপাদন আছে। এগুলির ভিতরে আরো কিছু কথা আছে, এগুলি যখন করাবো এগুলি আমি দেখাবো।
তো তোমাকে হচ্ছে আমি একটা ওভারঅল ধারণা দিচ্ছি, ওভারঅল একটা ধারণা দিচ্ছি যে এইভাবে, কারণ এই চ্যাপ্টারটা সেকেন্ড পার্টে একটু সোজা, বুঝছো, এই চ্যাপ্টারটা একটু সোজা, যার কারণে এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলছে। জৈব যৌগ নিয়ে কথা বললে তুমি প্রথমেই ভয় পেয়ে যাবা, ঠিক আছে। তারপর যদি আমি চিন্তা করি এই চ্যাপ্টারেরই, যদি ধরো আমি বলি তোমাকে টাইপ 4, এইখানে কি আছে? এইখানে আছে অ্যাসিড ক্ষার মতবাদ, অ্যাসিড ক্ষার মতবাদ, ঠিক আছে। এগুলির আবার তিনটা অংশ, একটা হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ, একটা হচ্ছে তোমার আরহেনিয়াস মতবাদ, আর একটা হচ্ছে লুইস মতবাদ। এই তিনটা মতবাদ। তারপরে তোমার এখানে আছে গ্রিন হাউস, গ্রিন হাউস এটা নিয়ে জানো, সহজ প্রশ্ন হয়। তারপরে এখানে আছে তোমার অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে। তারপরে আছে টাইপ 5। টাইপ 5টা কি দেখো, এখানের বিষয়টাকে বোঝো, তারপরে তুমি ভয়টাকে জয় করো। দেখো এখানে এই কয়েকটা জিনিস তোমার আছে, ঠিক আছে। ওকে, দাঁড়াও, এই জায়গাটা এখানে আছে টাইপ 4 এর ক্ষেত্রে। এখন যদি আমি বলি টাইপ 5, টাইপ 5 এর ক্ষেত্রে এখানে কি কি আছে দেখো। টাইপ 5, এই যে টাইপ 5 বললাম, এই টাইপ হচ্ছে তোমার ভারী ধাতু নিয়ে আলোচনা আছে, ভারী ধাতু। এই ভারী ধাতুর মধ্যে তোমাকে সব পরীক্ষায় আসে না, বিশেষ করে ক্রোমিয়ামের বিষয়টা আসে, ক্যাডমিয়াম এই বিষয়টা আসে, লেডের বিষয়টা আসে, মানে খাদ্য শৃঙ্খলের এদের প্রভাব পরিবেশের উপর কি পরিমাণ ভূমিকা রাখছে এইটা। আর লাস্ট যেই জায়গা থেকে তুমি প্রশ্ন পাবা সেটা হচ্ছে টাইপ 6। এই জায়গা থেকে তুমি প্রশ্ন পাবা, যেটা হচ্ছে BOD COD TDS, তারপরে হচ্ছে DO, এই জায়গাগুলি থেকে প্রশ্ন পাবা। খরতা, খরতা এগুলির ভিতরে আরো আছে। এইটা হচ্ছে টাইপ 6। এর মাধ্যমে তোমার কনসেপচুয়াল যে অংশটা আছে, তোমার কনসেপচুয়াল যে অংশটা আছে এইটা টোটাল কমপ্লিট, কনসেপচুয়াল অংশটা। হ্যাঁ, আর মানে আমি তো প্রশ্ন বেসিস টাইপ পড়াই, যার কারণে হচ্ছে তোমার কাছে তখন দেখবা সিকিউটা সহজ মনে হচ্ছে। এইভাবে যখন আমরা শেষ করব, দেন আমরা যাব হচ্ছে গাণিতিক অংশ, টাইপ 7 এর গাণিতিক অংশ, গাণিতিক অংশ। লাস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ। এইভাবে একটা অধ্যায়কে তোমার ডায়াগ্রাম তৈরি করে দিতে হবে খাতার আগে। টিচারের কাজ এই ডায়াগ্রামটা বা এই ম্যাপটা তোমাকে সহজভাবে তৈরি করে দেওয়া। এইটার জন্য তুমি আলাদা একটা খাতা বানায় নিবা, ঠিক আছে। তারপরে যদি আমি ধরি তোমার জৈব যৌগ যেটা আছে, তোমরা যেটা সবচেয়ে ভয় পাও, কিন্তু আমি বলি এটা সবচেয়ে সহজ অধ্যায়, ঠিক আছে। এইখানে অনেক প্রকারের টাইপ আছে, বাট পরীক্ষায় আসে আমি যেগুলি বলতেছি এগুলি হচ্ছে তোমার মানে শর্ট সলিউশন, তোমার ভয়টা যেন কাটে এবং পড়ার প্রসেসটা কি হওয়া উচিত আমি এইটা নিয়ে কথা বলতেছি, আর কিছুই না। কিন্তু এগুলি কিন্তু আরো বিস্তৃত আকারে পড়তে হবে, শুধু আমি একটু বলতেছি। ধরো এখান থেকে অনেক টাইপ আছে, আমি যখন এইটা পড়াই তখন এখান থেকে প্রায় টোটাল টাইপ আছে, অনেকে অনেক কথা বলে, আমি যদি ভাইঙা চুইরা কথা বলি টোটাল টাইপ আছে প্রায় 20টার মতো, আর কমও হইতে পারে যদি একটার ভিতর আরেকটাকে ঢুকায় দেয়। না, এখান থেকে পরীক্ষায় নির্দিষ্ট কিছু জায়গা থেকে প্রশ্ন আসে, যেমন হচ্ছে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোনটাকে বেনজিন বলে সক্রিয় করে নিষ্ক্রিয় করে, মানে অর্থপ্যারা নির্দেশক, দেখবে এভাবে দিছে যে মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক, নাইট্রোমূলক মেটা নির্দেশক, এগুলি নিয়ে তোমার দেখবা প্রশ্ন বেশি দিচ্ছে। তারপরে আসে হচ্ছে তোমার অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে প্রশ্ন আসে। তারপরে তোমার প্রশ্ন আসে ফেনল থেকে, ফেনল থেকে। তারপরে প্রশ্ন আসে অ্যামিন থেকে, অ্যামিন থেকে। তারপরে তোমার প্রশ্ন হয় হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন থেকে, অ্যালডিহাইড ও কিটোন থেকে প্রশ্ন আসে এই জায়গাটা। তারপরে এরকম ধরো আমি যদি এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা যদি মুছে দিই, দেখো তারপরে তোমার কিছু ছোট ছোট জায়গা থেকে প্রশ্ন হয়,
যেমন হচ্ছে সালফোনেশন, ক্লোরিনেশন, নাইট্রেশন, এই জায়গাগুলি আমি এভাবে যদি লিখে দিই সালফো ক্লোরি তারপর হচ্ছে নাইট্রেশন, এই জায়গাগুলি থেকে প্রশ্ন আসে, ছোট ছোট প্রশ্ন। তারপরে আসে SN1 প্লাস SN2, এইগুলি দেখো, এগুলির নাম শুনে মনে হচ্ছে পড়াটা খুবই সহজ, না, এগুলির ভিতরে আরো বিস্তারিত আলোচনা আছে। হ্যাঁ, এগুলির ভিতরে আরো বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আমি কি করি, ধরো কি সিস্টেম পড়াই, অ্যালকোহল আছে না, এই অ্যালকোহল টপিকটা উপরে লেখা থাকবে, এইটা থেকে যেই যেই প্রশ্নগুলি জানলে তোমার বেসিক মানে কভার হয়ে যাবে, তোমার পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে, তোমার সিকিউর ভয় কেটে যাবে, তোমার অ্যাডমিশনের ভয় কেটে যাবে, ওইভাবে প্রশ্ন আকারে কোয়েশ্চেন বেসিস। এটার গুরুত্ব কতটুক একটা পরীক্ষা দিলেই বুঝতে পারবা যে ওইভাবে পড়াটাই উচিত। মানে এটা হচ্ছে ধরতে পারো তোমাকে শর্ট সাজেশন, আমি শর্ট করে দিচ্ছি এটাকে, হ্যাঁ, শর্টেস্ট করে দিলাম। আচ্ছা, তারপরে তুমি ধরতে পারো পরিমাণগত রসায়ন। যারা জৈব যৌগ ভালো পারে, যারা জৈব যৌগ ভালো পারে, পরিমাণগত রসায়ন, যারা জৈব যৌগ ভালো পারে, আবারও বললাম, তারা অনেক সময় চ্যাপ্টারটাকে স্কিপ করে, অনেক সময় তারা এই চ্যাপ্টারটাকে স্কিপ করে, বা আমিও ওইটা বলি যে না পারলে এটা এত প্যারা নেওয়ার দরকার নাই, তুমি পরিবেশ রসায়ন, জৈব যৌগ আর তড়িৎ রসায়ন, এই তিনটা অধ্যায় যদি তুমি ছাইকা ফেলতে পারো, তোমাকে এই অধ্যায় না পড়লেও চলবে। বাট এমসিকিউর জন্য তো এই অধ্যায়টা জরুরি আছে, তাই না? এমসিকিউর জন্য তো এই অধ্যায়টা লাগে। তারপরে আমি বলতেছি, কেউ জৈব যৌগ কম পারতে পারে, বা জৈব যৌগ কম পারলে বা বাদ দিলে তোমার জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করতেছে। এখানে একটা সমন্বিত সূত্র আছে, সমন্বিত সূত্র আছে এই জায়গাটাতে। তারপরে ভেজালের পরিমাণ, তারপরে হচ্ছে সমতাকরণ ইলেকট্রনিক পদ্ধতিতে, আমি শুধু সমতাকরণটাকে লিখে দিলাম, ঠিক আছে। তারপরে আরো আছে তোমার পিপিবি, পিপিএম, পিপিটি, এগুলি নিয়ে কিছু আলোচনা আছে এই অধ্যায়টা থেকে। তুমি দেখবা এই অধ্যায়টা যখন তুমি পড়বা, তখন তুমি এই কথাগুলি তুমি খুব পাচ্ছ, এই কথাগুলি তুমি খুব পাচ্ছ এই অধ্যায়টা থেকে। কেমন? পরিমাণগত রসায়ন যেটা, তড়িৎ রসায়নের নির্দিষ্ট একটা জায়গা থেকে প্রশ্ন হয়, দুইটা প্রশ্ন হয়। তড়িৎ রসায়ন যদি আমি লিখি, তড়িৎ রসায়ন, এই অধ্যায়টা যদি তোমাকে আমি লিখি, এখানের একটা ফিক্সড জায়গা থেকে প্রশ্নটা হয়। এক হচ্ছে ইএমএফ নির্ণয়, ইএমএফ বা তড়িৎ চালক বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎ চালক বল নির্ণয়, এখান থেকে প্রশ্নটা হয়। তারপরে হচ্ছে পাত্রে রাখা যাবে কিনা, পাত্রে রাখা বা সংরক্ষণ করা যাবে কি না, অথবা আরেকটা আছে নার্নস্ট সমীকরণ। যদি একটু, কারণ এইটা জানার জন্য তোমাকে এটা জানতে হবে, কারণ এইখানে হচ্ছে তুমি যখন মোলার দেখবা কোনো কিছুর, তখন বুঝতে হবে এটা নার্নস্ট সমীকরণ চেয়েছে। এই জায়গাগুলি আমি আর পঞ্চম অধ্যায় বললাম না, ওইটা ওই রকম ইম্পর্টেন্ট না। তো এই জায়গাগুলি তোমাকে প্রথম থেকে এই ডায়াগ্রামগুলি খাতায় লিখে নিতে হবে। এইটা হচ্ছে তোমার টোটাল সিকিউ অংশ। আর এইটার একটা শর্টকাট আছে, এইখান থেকে এই দুইটা জায়গা থেকে তোমার আবার এমসিকিউ আসে, এই দুইটা জায়গা থেকে তুমি হচ্ছে এমসিকিউ পাবা, এই দুইটা জায়গা থেকে। দেখো তো, আমি প্রায় তোমাকে প্রথম থেকে যদি আমি বলি, এই যে দেখো, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে প্রথম তোমাকে ভেঙে ভেঙে কথা বলেছি যে তোমাকে কোন কোন জিনিসগুলি তোমাকে জানতে হবে, হ্যাঁ, বাঁচতে হলে জানতে হবে। এই বিষয়গুলির উপর তোমার দক্ষতা অবশ্যই প্রথম থেকেই এই বিষয়গুলির উপর তোমার দক্ষতা রাখতে হবে ভাই। তুমি এই পড়বা, সেই পড়বা, মেডিকেল পড়বা, ইঞ্জিনিয়ারিং পড়বা, ভার্সিটি পড়বা, এই স্বপ্নগুলি তোমাকে এখন অনেকে এই স্বপ্নগুলি দেখাবে, বাট তোমাকে আগে A+ পাইতে হবে ইন্টারমিডিয়েটে।
এই টেন্ডেন্সির জন্য কেমিস্ট্রিতে এই সিস্টেমে তোমাকে পড়াশোনা করতে হবে। আমি কিন্তু ফার্স্ট পার্টে কিভাবে পড়াশোনা করা উচিত আমি এই কথাগুলি বলেছি। যদি তুমি সায়েন্স নিতে চাও, আমি যেহেতু কেমিস্ট্রিটা পড়াই, হ্যাঁ, এসএসসি ইন্টারমিডিয়েট অ্যাডমিশন, যদি তুমি সায়েন্সটা নিতে চাও তোমাকে এই বিষয়গুলি অবশ্যই তোমাকে মাথায় ভাই রাখতে হবে। তাহলে ধরো তুমি কোনো প্রকার ডিপ্রেশনে যাবা না, এবং কনসিস্টেন্সি তোমাকে বজায় রাখতে হবে, ধারাবাহিকতা যেটা, এটা প্রথম মাস থেকে 18 মাস পর্যন্ত তোমাকে এই ধারাবাহিকতাটা বজায় রাখতেই হবে ভাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, আর কখনোই ভয় পাবা না, পড়াশোনার সঙ্গেই থাকো।